মাধবপুর গ্রামের এক প্রান্তে ছিল ছোট্ট একটি কুঁড়েঘর। সেই কুঁড়েঘরে থাকত রূপা আর ঝুমা, দুই বোন। মা বাবা মারা যাওয়ার পর তাদের আশ্রয় হয় নিজেদের এই ভিটেমাটিতে। তারা স্বাবলম্বী। তাদের ছোট এক টুকরো জমিতে সবজি ফলিয়ে তা বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত। চাচা চাচির লোভ ছিল তাদের এই ভিটে আর সামান্য জমিটুকু নিয়ে। ঝুমা, আজ লাউগুলো খুব সবুজ হয়েছে। এগুলো তাড়াতাড়ি তুলে বিক্রি করতে হবে। বাজারে ভালো দাম পাবো। দিদি, আমাদের নিজেদের পরিশ্রমে ফলানো সবজি দেখতে যেমন ভালো, খেতে তেমন মিষ্টি, তেমনি এর ফলন। আমাদের বাবা মায়ের আশীর্বাদ আছে বলেই আমরা এত ভালো আছি। ঠিক বলেছিস রে বোন। আজকে যদি মা বাবা আমাদের সাথে থাকতো তাহলে হয়তো আমাদের এই কাজগুলা করতে লাগতো না। দিদি, এই পৃথিবীতে যাদের মা বাবা নেই তারাই জানে যে মা বাবা না থাকা তা কত কষ্টের। আমাদের কষ্ট আর কে বুঝবে রে বোন। চল খাওয়া করি। এই রূপা, ঝুমা, তোরা এখনো এই ভিটে আঁকড়ে আছিস কেন? এই জমি তোদের নয়, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। তোরা আর কতদিন এই কুঁড়েঘরে থাকবি? শিগগির জমিটা আমাদের নামে লিখে দে, নইলে তোদের সর্বনাশ হবে। দিদি, দেখো ওদের সাহস। ওরা শুধু আমাদের কষ্ট দিতে আসে। কেন ওরা আমাদের শান্তিতে থাকতে দেয় না? এটা আমাদের জায়গা চাচা। আমাদের কাছে কাগজ আছে, এই জমির কাগজ। তোর বাবা আমার থেকে এই জমিটি নিয়েছিল, আর জমির টাকা আমাকে দেয়নি। সেই জন্য এই জমিটা আমাদের। না চাচা, আপনি মিথ্যা কথা বলতেছেন। এটা আমাদের জায়গা, আর এই জায়গা আমরা কাউকে দিতে পারবো না। কি বললি? এই জমি আমাদের না? আচ্ছা ঠিক আছে, সময় হলেই দেখতে পাবি এই জমি কার। এই কথা বলে কালীপদ সেখান থেকে চলে গেল। দিদি, আমাদের চাচা চাচি আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে কেন? আর আমাদের জমির প্রতি এত লোভ কেন? বাবা মা মারা যাওয়ার পর চাচা চাচি আমাদের এই জমিটা দখল করতে চায়। তারা দাবি করে যে এই জমিটা তাদের। জমির কাগজ তো সব আমাদের কাছে আছে দিদি। ওই জন্য তো আর দখল করতে পারে না। এই কাগজগুলা আমাদের কাছে না থাকলে দেখতি এতদিন আমাদের রাস্তায় থাকতে লাগত। মানুষের কত লোক দেখো দিদি। আমাদের মা বাবা নেই, কিন্তু আমাদের চাচা চাচি আমাদের কথা না ভেবে আমাদের জমির উপর নজর দিচ্ছে। হেরে বোন, এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না। এগুলা গল্প করতে করতে তারা দুই বোন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রূপা আর ঝুমা ঘুম থেকে উঠল। ঝুমা, চল, হাট বেলার সময় হয়ে এলো। হে দিদি, চলো, তাড়াতাড়ি বাজারে না গেলে সবজিগুলা বিক্রি করতে পারবো না। রূপা আর ঝুমা বাজারে গিয়ে এক সাইটে তাদের দোকান সাজালো। রূপা আর ঝুমার সবজির খুব কদর ছিল বাজারে। তাদের সততা ও মিষ্ট ব্যবহারে ক্রেতারা খুশি হয়ে তাদের কাছে আসত। এটা দেখেই প্রতিদ্বন্দ্বী সবজি বিক্রেতা রত্নার হিংসা হতো। ওই দুই মেয়ে এসে সব ক্রেতা কেড়ে নিচ্ছে। আমার সবজি কেউ কিনছে না। আমি কিছুতেই ওদের আমার ওপর টেক্কা দিতে দেব না। রূপা আর ঝুমা বাজারে সব সবজি বিক্রি করল, আর অন্যদিকে রত্নার সবজি কেউ নিল না। দিদি, আজকে তো সব সবজি বিক্রি হলো। আমাদের ভিটেতে তো আর তেমন সবজিও নেই। তাহলে কালকে বাজারে দোকান দিব কিভাবে? আমাদের ভিটেতে সবজি নেই তো কি হইছে? আজকে আমরা সবজি বিক্রি করে যেই অর্থ পেয়েছি, ওই লাভের অর্থ দিয়ে কিছু সবজি কিনে নিব রতন দাদার কাছ থেকে। হে দিদি, রতন দাদার সবজিগুলা তাজা আর ভালো। তারপর তারা দুইজন রতনের কাছে চলে গেল সবজি কিনতে। রতন দাদা, আমাদের কিছু সবজি লাগবে। আরে রূপা আর ঝুমা যে, তো তোরা এত সবজি নিয়ে কি করবি? দাদা, আমরা দুই বোন বাজার এ সবজির দোকান দিচ্ছি, সেই জন্য তোমার কাছ থেকে সবজি কিনতে আসলাম। ও আচ্ছা, তোদের যখন সবজি লাগবে আমার কাছে আসিস, কম দামে দিয়ে দিব। এগুলা বাজারে বেশি দামে বিক্রি করে অনেক লাভ করতে পারবি। আচ্ছা দাদা। রূপা রতনকে সবজি টাকা দিয়ে সবজিগুলা নিয়ে চলে গেল। দিদি, অনেক রাত হয়ে গেল আর আজকে অনেক কাজ করেছি। এখন খাওয়া করে ঘুমাতে লাগবে। হ্যাঁ বোন, চল খাওয়া করে ঘুমাই। কালকে সকালে আবার বাজারে দোকান দিতে লাগবে। রত্না পরদিনই রূপা ও ঝুমার বিক্রির জায়গায় গিয়ে তাদের নামে উল্টোপাল্টা কথা বলতে শুরু করল। ও মা, আপনারা ওদের সবজি কিনছেন। ওরা বাসি সবজি নতুন বলে চালিয়ে দেয়। আমি স্বচক্ষে দেখেছি। আশ্চর্য, রূপা আর ঝুমার মতো শান্ত মেয়ে এমন করবে? গরিবের আবার সততা।
পেটের দায়ে সবই করতে পারে। ঝুমা রত্নার সেই কথাগুলো শুনতে পেল আর রত্নাকে বলল, রত্না দিদি, তুমি আমাদের ক্রেতাদেরকে মিথ্যা কথা বলছো কেন? আর আমাদের সবজি কি বাসি? তুমি শুধু শুধু মিথ্যা কথা বলে আমাদের ক্রেতাদের বিঘায় ফেলে দিচ্ছ। এই মেয়ে বেশি কথা বলিস কেন? 2 দিন হয়েছে সবজি বিক্রি করিস, তুই সবজির ভালো মন্দ কি বুঝিস? হে, আমরা এখানে 2-3 বছর ধরে সবজি বিক্রি করতেছি, আর 2 দিন আসে আমাদের সাথে মুখে মুখে তর্ক করতেছিস। রত্না দিদি, তুমি শুধু শুধু আমাদের সাথে লাগতেছ। তোমার কি ক্ষতি করেছি আমরা, তাই তুমি আমাদের মানে খারাপ কথা বলতেছ ক্রেতাদের? আর আমাদের সবজি তোমার সবজি থেকে অনেক তাজা আর সতেজ। মানুষ এমনি এমনি আমাদের সবজি কিনে না, আমাদের সবজি ভালো দেখেই কিনে। তারপর রত্না সেই দিন বিকালে রতনের কাছে গেল। রতন দাদা, তোমার সবজি তুমি কার কাছে বিক্রি করো? আমি ঝুমা আর রূপার কাছে সবজি বিক্রি করি। কেন? তোমার কাছে ওরা মিথ্যা কথা বলে কম দামে সবজি কিনে বাজারে বেশি দামে বিক্রি করে। কি ওরা আমার কাছে মিথ্যা বলে? আজকে থেকে আর ওদের কাছে আমি সবজি বিক্রি করব না। এদিকে রূপা ও ঝুমা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা রতনের কাছে গেল সবজি কিনতে। রতন দাদা, আজকে একটু বেশি সবজি লাগবে। তোমাদের আমি কোনো সবজি দিতে পারবো না। কেন দাদা? আমাদের কাছে তো টাকা আছে। রত্না বলে গেছে তোমরা নাকি আমার থেকে মিথ্যা কথা বলে সবজি কিনে বাজারে বেশি দামে বিক্রি করো। তোমরা আর আমার দোকানের আশেপাশে ঘেঁষো না। দাদা, আমরা তো কোনোদিন কারো সাথে প্রতারণা করিনি, এসব মিথ্যা অপবাদ। মিথ্যা হোক বা সত্যি, তোমরা যাও এখান থেকে। 2 বোন সেদিন মাথা নিচু করে ফিরে গেল। অপমানের জ্বালা আর ক্ষুধার কষ্ট নিয়ে তারা দিন পার করল। কিছুদিন পর গ্রামে খবর ছড়ালো, সবজি বিক্রেতা শুক্লার স্বামী ভূষণ গুরুতর অসুস্থ। তার পেটে অসহ্য যন্ত্রণা, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। রত্না দিশেহারা হয়ে গেল। ওগো, আমার কি হবে? তোমায় যদি কিছু হয়ে যায়, কোথায় পাবো এত টাকা? কোনো ডাক্তার দেখাবো? রূপা ও ঝুমার কানেও এই খবর পৌঁছালো। ঝুমা শুক্লার প্রতি রাগ দেখালেও রূপার মনে এলো করুণা। ঝুমা, শুক্লা দিদি আমাদের সাথে অন্যায় করেছে ঠিকই, কিন্তু এখন উনি বিপদে পড়েছেন। অসুস্থ মানুষকে সাহায্য করা আমাদের ধর্ম। চলো আমরা যাই। দিদি, তুমি এত ভালো কেন? যে আমাদের এত ক্ষতি করলো, তুমি তারও ভালো চাও। যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করলে আর মনুষ্যত্বের কি দাম থাকলো? চলো, আমাদের মা আমাদের কিছু ভেষজ ওষুধ শিখিয়েছিলেন, সেগুলো হয়তো কাজে লাগবে। রূপা ও ঝুমা রত্নার বাড়িতে গেল। রত্না তাদের দেখে প্রথমে বিশ্বাস করতে পারল না যে তার শত্রু কেন তার বাড়িতে এসেছে। রত্না দিদি, ভয় পেও না, আমার মা কিছু লতাপাতার ওষুধ জানতেন, এইগুলো তোমার স্বামীকে খেতে দাও, ঈশ্বর তোমার স্বামীকে বাঁচাবেন। রূপার দেওয়া ওষুধ আর 2 বোনের যত্নে দ্রুত সুস্থ হয়ে উঠলেন ভূষণ। ভূষণ সব জেনে শুক্লাকে সত্য বলার জন্য চাপ দিলেন। রত্না, তুমি কেন ওদের ওপর এত অন্যায় করেছ? কেন মিথ্যা অপবাদ দিয়েছ? আমি স্বীকার করছি, আমি হিংসা করতাম, তাই মিথ্যা অপবাদ দিয়েছি। রতনকেও বলেছিলাম ওদের সবজি না দিতে। রূপা, ঝুমা, তোরা আমাকে ক্ষমা করে দে। তোদের সততা আজ আমাকে বাঁচালো। তোদের কাছে আমার হিংসা পরাজিত হলো। ঠিক আছে দিদি, ওসব ভুলে যাও, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। সেই দিন থেকে রত্না, রূপা ও ঝুমার বন্ধুত্ব হয়ে গেল। এদিকে রূপা ঝুমার চাচা কালীপদ আর চাচি বিরজা দেখল যে মেয়ে দুটি বাজারে ভালো রোজগার করছে এবং তাদের আরও কিছু শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তারা ভাবল আর দেরি করা ঠিক হবে না। চল বিরজা, আর হুমকি নয়, আজ লাঠিয়াল নিয়ে গিয়ে জোর করে জমিটা দখল করব। ওদের কুড়েঘর ভেঙে দেব। ঠিক বলেছ, ওদের কোনো আশ্রয় রাখব না। লাঠিয়াল বাহিনী নিয়ে কালীপদ ও বিরজা রূপাঝুমার কুড়েঘরের দিকে এগিয়ে গেল। এই তোরা, এখুনি এই কুড়েঘর থেকে বেরিয়ে আয়, এই জমি এখন আমাদের। চাচা, তুমি বেআইনি কাজ করছো, এটা আমাদের ভিটে, আমরা এই ভিটে ছাড়ব না। এই জমিটার কাগজপত্র আমাদের কাছে আছে, তুমি জোর খাটাতে পারো না। কালীপদর লাঠিয়ালরা যখন জোর খাটাতে শুরু করল, তখন ভূষণ আর রত্না গ্রামের আরও কিছু মানুষকে নিয়ে 2 বোনের পাশে এসে দাঁড়াল। কিন্তু কালীপদর শক্তির কাছে তারা অসহায় হয়ে পড়ল। রূপা বুঝতে পারল এবারের একটা স্থায়ী সমাধান দরকার। তাই পরদিন 2 বোন গ্রামের প্রভাবশালী ও ন্যায়পরায়ণ জমিদার হেমন্ত রায়ের কাছে বিচার চাইতে গেল। জমিদার সাহেব, আমরা অনাথ, আমাদের চাচা চাচি আমাদের ভিটে কেড়ে নিতে চায়, তারা আমাদের ওপর শারীরিক আক্রমণও করেছে, আপনি আমাদের একমাত্র ভরসা। তোমরা কোনো ভয় পেও না, আমি সব শুনেছি। কালীপদর লোভের কথা গ্রামবাসী সবাই জানে। আমি কালই তাদের কাছারি ঘরে ডেকে পাঠাবো। তোমাদের ন্যায় বিচার আমি দেবই।
জমিদার তার লোক পাঠিয়ে কালীপদ আর বীরজাকে কাছারি ঘরে আসতে বললেন। জমিদার তাদের কঠোর স্বরে বললেন, জমি রূপা ও ঝুমার নামে ফিরিয়ে দিতে। কালীপদ, বীরজা, তোমাদের শেষবারের মতো সুযোগ দিচ্ছি। তোমরা রূপা ও ঝুমার জমির থেকেই নজর সরাও, নতুবা তোমাদের কঠোর শাস্তি হবে। জমিদার সাহেব, ওরা মিথ্যা বলছে। ওদের জমি আমরাই দেখাশোনা করি। বেরিয়ে যাও, তোমাদের লোভ আর ধূর্ততা আমার কাছে লুকানো নেই। তোমরা যদি নিজেরা ঠিক না হও, তবে প্রকৃতির বিচার তোমাদের ওপর পড়বে। জমিদার হেমন্ত রায়ের নির্দেশেও কালীপদ ও বীরজা তাদের লোভ ছাড়তে পারল না। জমিদারও ওদের পক্ষ। দেখবি, আমি এর প্রতিশোধ নেবই। কিছুদিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করেই কালীপদের গুদামে আগুন লেগে গেল। সম্ভবত কোনো দৈব কারণ কিংবা পাপের ফল। আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে নিল তাদের সব সম্পত্তি। আগুন, আগুন লেগেছে। কালীপদের সব শেষ। কালীপদ ও বীরজা চোখের সামনে দেখল তাদের সমস্ত ধন সম্পদ সব পুড়ে ছাই হয়ে গেল। এ ছিল তাদের পাপের ফল, প্রকৃতির বিচার। কালীপদ ও বীরজা সর্বশান্ত হয়ে গেল। তারা বুঝতে পারল, তাদের এই পরিণতির জন্য তাদের লোভই দায়ী। হায় গো, সব শেষ হয়ে গেল। আমাদের লোভ আমাদের সর্বনাশ করল। এখন আমাদেরকে সাহায্য করবে? আর কোনো উপায় না দেখে তারা লজ্জা আর অনুশোচনা নিয়ে রূপা আর ঝুমার কুঁড়েঘরের সামনে এসে দাঁড়াল। রূপা, ঝুমা, আমরা মহাপাপী। আমরা তোমাদের ভিটে কেড়ে নিতে চেয়েছিলাম, তোমাদের ওপর কত অত্যাচার করেছি। আজ আমাদের সব শেষ। দয়া করে আমাদের ক্ষমা করো। আমাদের ভুল হয়ে গেছে। তোমাদের সততার কাছে আমাদের লোভ পরাজিত হয়েছে। দিদি, ওরা আজ কি অসহায়, আমরা কি ওদের শাস্তি দেব? চাচা চাচি, আমরা তোমাদের ক্ষমা করে দিলাম। তোমরা আমাদের সাথে থাকতে পারো, কিন্তু তোমাদেরও পরিশ্রম করতে হবে। আর কোনো লোভ নয়। রূপা ও ঝুমার এই মহানুভবতা দেখে গ্রামের মানুষজন তাদের প্রশংসা করল। তারা নিজেদের সামান্য কুঁড়েঘরেই চাচা চাচিকে আশ্রয় দিল। গল্পের শিক্ষা হল, লোভ ও হিংসা ক্ষণস্থায়ী, আর সততা ও করুণা চিরস্থায়ী। প্রতিকূল পরিস্থিতিতেও যারা নিজেদের সত্তাকে ধরে রাখে, ঈশ্বর সবসময় তাদের পাশে থাকেন। এই দুই বোনের করুণা আমাদের শেখায়, শত্রুকে ক্ষমা করাই হল সবচেয়ে বড় জয়।